সহকর্মী সাংবাদিক আছেন যারা শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয়, যারা দিল্লি থেকে এসেছেন, বিশিষ্ট কয়েকজন আছেন। আমি তাদের সাথে কথা বলবো এবারের ভোট তারা কিভাবে দেখেছেন। আমি প্রথমে আমি একটা ইস্যু ধরে আসব। আমি পল্লবীর কাছে আসবো। পল্লবী ঘোষ আমাদের দিল্লির বিখ্যাত সাংবাদিক। পল্লবী, তুমি এবারের ভোটকে কিভাবে দেখলে? তোমার কি মনে হয়েছে? ওভারঅল চিত্র তুমি কি বুঝেছো? তোমার নিজের, তুমি যেহেতু কলকাতার বাঙালি কিন্তু দীর্ঘদিন ধরে দিল্লিতে আছো, তোমার কি মনে হয়েছে পুরোটা? সবথেকে প্রথম আমি প্রত্যেকবার ইলেকশনে যখনই আসি এখানটায় আমি দেখি লোকরা খুব বলে, এবার আমি দেখছি লোকরা বলতেই চায় না, কেউ কিছু বলতেই চায় না। আর আমি অনেক সময় ক্যামেরা সরিয়ে আমি গ্রামে গ্রামে যেতাম, তখন আমি ওদের জিজ্ঞেস করতাম কি হবে, দাঁড়া খেলা হবে কি পাল্টানো হবে, কেউ কিছু বলতেই চায় না। তো ওই সাইলেন্ট ভোটার্সরা কোন দিকে যাবে আমার মনে হয় ওটা সব থেকে ইম্পর্টেন্ট ক্রিটিক্যাল ফ্যাক্টর হবে। বিজেপি ভাবছে ওদের কাছে যাবে, তৃণমূল বলছে দেখো চুপচাপ ফুলের ছাপ হবে আমাদের কাছে আসবে। এটা আমি প্রথমবার একটা চেঞ্জ পাচ্ছি। আমাদের জন্য ওয়াক্সপক্স পাওয়া খুব মুশকিল হলো এবার। সাইলেন্ট ভোটার কোন দিকে যাবে? সৌম্য বন্দ্যোপাধ্যায়, সৌম্যদা আমার সাথে দীর্ঘদিন কাজ করেছেন। সৌম্যদা, তুমিও তো বিভিন্ন জায়গায় ঘুরেছো আমি যতদূর জানি, তোমার কি মনে হয় এই একটা বড় সেকশন সাইলেন্ট ভোটার রয়েছে? একটা ভয় আসে, আমি ভয় দেখেছি, আতঙ্ক দেখেছি, একটা সংশয় দেখেছি যে অতঃপর কি হতে পারে। এসআইআর এর বিরুদ্ধে একটা ক্ষোভ দেখেছি সাধারণ মানুষের, অসম্ভব ক্ষোভ দেখেছি ইলেকশন কমিশনের বিরুদ্ধে। করতে যদি হয় করবে, ঠিক আছে, কিন্তু ওয়াই সো হারি? এত তাড়াতাড়ি কেন? 3 মাস 4 মাসের মধ্যে কেন? বিহারে যখন এসআইআর হয়েছিল সেই সঙ্গে তো পশ্চিমবঙ্গের এসআইআর করা যেত। একসঙ্গে তো 12টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হচ্ছে এবারে, তো তার সঙ্গে 13টা রাজ্য কেন করা হলো না? বিহার থেকেই কেন শুরু করা হলো না? এর মধ্যে দিয়ে আমি একটা দেখেছি সাধারণ মানুষের যাদের নাম বাদ গেছে, যাদের নাম এই লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে একটা অদ্ভুত থিওরি খাড়া করে সেটাকে 25 লক্ষ মানুষ 27 লক্ষ মানুষকে একেবারে আতান্তরে ফেলে দেওয়া হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে এটা একটা সিনিস্টার ডিজাইন, এটাকে জোর করে আনা হয়েছে এবং মানুষের ক্ষোভ আমি একটা দেখতে পেয়েছি। সেই ক্ষোভটা ট্রান্সলেটেড হবে কি না ভোটের বাক্সে সেটা খুব বলা কঠিন। আর মানে অনেকে যেটা বলছে পরিবর্তনের যে হাওয়াটা আমি 2011 সালে দেখেছি, সেই রকম কোনো দৃশ্যত হাওয়া কিন্তু আমি এবারে দেখতে পারিনি, অতটা আক্রোশও কিন্তু আমি দেখতে পারিনি। ঠিক, পরিবর্তনের যে হাওয়া 2011 সালে সৌম্য বন্দ্যোপাধ্যায় দেখেছিলেন, এবারে তিনি সেই হাওয়া কিন্তু পাচ্ছেন না। সাংবাদিকদের কাছে যাব, কিন্তু এয়ারফোর্সের প্রাক্তন এয়ার কমোডার রঞ্জন মুখোপাধ্যায় আমার সঙ্গে আছেন। তিনি দিল্লির প্রবাসী বাঙালি। আমি এই কারণে বলছি যে কলকাতায় যারা আছেন তারা কোনো না কোনো পক্ষে চলে যান, এটাই স্বাভাবিক। কিন্তু উনি যেহেতু দিল্লি প্রবাসী, উনি ভোটের সময় দীর্ঘদিন কলকাতাতে ছিলেন, ওনার চোখে কি ধরা পড়েছে একটু জানতে চাইব। বসুন বসুন। আমার চোখে এটা ধরা পড়েছে যে প্রথমবার বোমা নেই, গুলি নেই, রক্ত নেই, এরকম একটা সুন্দর পরিচালনা করা হয়েছে ভোট। এছাড়া সাইলেন্ট ভোটার যেটা পল্লবী বলল, আমি এক্স্যাক্টলি এটাও দেখেছি। আমি অনেককে জিজ্ঞেস করেছি নানা জায়গায়, রিক্সাওয়ালাকে, মাছওয়ালাকে, তারা কিছু বলতে চায়নি। একটা ভয়, সৌম্যবাবু যেমন বললেন, কোথাও আছে কিন্তু মুখ খুলছে না। আর এখানে অনেক রাজনীতিকরা আছেন ডিফারেন্ট পার্টির। আমি 3 জন এই বাংলার মানুষের, বিখ্যাত মানুষের কথা দিয়ে আমি আমার বক্তব্যটা রাখতে চাই। প্রথমে রবি ঠাকুরের যে বাংলার মাটি, বাংলার জল, বাংলার হাওয়া পূর্ণ হোক, ধন্য হোক হে ভগবান। সেকেন্ডটা অতুল প্রসাদের যে মোদের গরব মোদের আশা, আমারই বাংলা ভাষা। এবার কার বাংলা আজকের যে আপনি মানে করছেন, এটা খুব প্রযোজ্য। এবং লাস্টটা হচ্ছে শক্তির, ছেলেটা বড় ভুল করেছে শক্ত পাথর ভেঙে, মানুষ ছিল নরম কেটে ছড়িয়ে দিলে পারত। আমার আবেদন সবার কাছে ইরেসপেক্টিভ, এই বাংলাকে শিক্ষা, এই বাংলার পরিবেশ, আপনার পেছনে ছবিটা দেখা যাচ্ছে, বাংলা আছে মাছে ভাতে। মাছ অন্ধ্র থেকে আসতে হয়? পলিটিশিয়ান হিসেবে আমরা কি করলাম? খালি লড়ালড়ি করে গেলাম?
না বাংলাকে এগোনোর কোনো চেষ্টা করলাম? এই প্রশ্নের উত্তর ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল পার্টি সমস্ত রাজনীতিতে ভাবা উচিত। ঠিক ঠিক, ধন্যবাদ রঞ্জনদা। যেহেতু বাঙালি অস্মিতার কথা উঠে আসলো, এমনি রবীন্দ্রনাথের কথা বললেন এবং নানা কথা বললেন, গর্গ চট্টোপাধ্যায় যিনি বাংলা পক্ষ করেন, তার একটা বিরাট বাহিনীও আছে বাংলা পক্ষের। গর্গ, এবারের ভোটে বাঙালি অস্মিতা কি আদৌ কাজ করেছে, কতটা কাজ করেছে? প্রথম কথা হচ্ছে যে এবারের ভোটে এই যে বাঙালি অস্মিতা, এই শব্দটাই কোথা থেকে ওরা আমদানি করা হয়েছে। অস্মিতা শব্দটা বাঙালিরা কখনো ব্যবহার করতো না। আমরা যাত্রাভিমানের কথা বলতাম, গুজরাট অস্মিতা কথাটা চালু হয়েছে, সেটা থেকে মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হয়েছে এই শব্দটা। তারপরে বাঙালি এই শব্দটা নিজের মনে করতে শুরু করছে ইতস্ততভাবে। ভোটের আগের দিন আসলে একটা স্লোগান, গুজরাট থেকে এসছে অস্মিতা যেহেতু কথাটা, একটা স্লোগান খুব পপুলার হয়েছিল। আমার মনে হয় ওটা আসলে একটা রেফারেন্ডাম, খুব ইন্টারেস্টিং। দেখি কারা কি হয় আমরা জানি না, যে ধোকলা না কাতলা, ঠিক আছে? এটা তো একটা রেফারেন্ডাম, ধোকলা না কাতলা এর ওপর, ঠিক আছে? কাউকে ধোকলা ভালো লাগতে পারে, এটা ধোকলাটা কোনো অখাদ্য কোনো জিনিস নয়, কারোর তো ভালো লাগতেই পারে, কারোর কাতলা ভালো লাগতে পারে। কিন্তু আমি আসলে একটা জিনিস কিন্তু পয়েন্ট আউট করতে চাই, এবং এটা বাঙালির অস্তিত্বের প্রশ্ন। কেন যে এই যে নির্বাচনটা হলো 2026-এ, আমরা যদি ভোটের ফলে মারা যাওয়া মানুষ ধরে নিই, তারা যারা ভোটটি না হলে মরতো না, তাহলে তো এটা বাংলার ইতিহাসের সবচেয়ে হিংসাত্মক নির্বাচন হলো। ভোটের দিন উদয়নারায়ণপুরে পূর্ণচন্দ্র দলুই সিআরপিএফের মারা গেছে, ঠিক আছে, খুন হয়েছে যেভাবে হোক। ইস্তারান বিবি কেশপুরে তার আগে যখন বয়স্ক বলতে দেবে, তারপরে যা ইচ্ছে বলো, ঠিক আছে। তারপরে ইস্তারান বিবি মারা গেল, 200-র ওপর মৃত্যু, তার মধ্যে 40 জন সরকারি কর্মচারী, 17-18 জন বিএলও, এর অধিকাংশ হিন্দু বাঙালি। প্রশ্নটা হচ্ছে, এই মৃত্যু খুন যা বলো, এর জন্য দায়ী কি রোহিঙ্গারা নাকি দিল্লি? এবং এই খুনিগুলোকে তাহলে জাস্টিস আনবে কারা? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধন্যবাদ গর্গ। একটা খুব গুরুত্বপূর্ণ এই গর্গ প্রশ্ন তুলে দিয়ে গেল। আমি মঞ্চের নিচে আবার আসবো, আমার অনেক বন্ধুরা বসে আছেন, যে উত্তর দেবজিৎকে দিতে হবে। দেবজিৎ, ভোটের দিন হ্যাঁ, হিংসায় কোনো মানুষ মারা যায়নি, রক্তপাতহীন নির্বাচন পশ্চিমবঙ্গে হয়েছে, কিন্তু গর্গর প্রশ্ন যে এত মানুষ মারা গেছে, সেটাকেই কাউন্ট করা উচিত ভোটের হিংসা হিসেবে? এত রক্ত কেন? এরকম রক্ত করবি মার্কা প্রশ্ন যারা করছেন, তাদেরকে তো মনে রাখতে হবে যে মিথ্যে বলা যাবে